বরপেটা রোড আসনে এক চাঞ্চল্যকর ঘটনায় এক বিবাহিতা নারী নিজের স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলতে থাকা সংগঠিত গৃহ নির্যাতন, যৌতুককেন্দ্রিক আর্থিক শোষণ, যৌন নিপীড়ন এবং প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ তুলে নিজের ও সন্তানের নিরাপত্তা এবং মৌলিক মানবাধিকারের প্রশ্নে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আসুন সংক্ষেপে এই ঘটনার মূল দিকগুলো বুঝে নেওয়া যাক। নমস্কার, আমি একজন ভারতীয়। আমি বাঙালি। আমার নাম বাসন্তী রানী কর্মকার। আমি বিশ্বগুরু শ্রীকৃষ্ণের ভক্ত ও শিষ্য। আমার পিতা শ্রী নিরঞ্জন কর্মকার। আমার মাতা শ্রীমতী লক্ষ্মী রানী কর্মকার। 1984 সনে গৌরীপুরে, ধুবড়ী জেলা, আসামে আমার জন্ম হয়। আমি বর্তমান বরপাটা রোড থেকে বলছি। আশা করি বরপাটা রোডে সকলে আমাকে চেনেন। যারা না চেনেন আমাকে, তাদেরকে বলি, আমার শ্বশুর ঘর শান্তিনগর 2 নম্বর ওয়ার্ড, রামকৃষ্ণ মিশনের সামনে। শ্বশুর মশাই জিতেন্দ্র চন্দ্র রায় কর্মকার। আপনাদের পরিচয়ে কেতু কর্মকার। আপনারা অনেকেই ভাববেন এগুলো কেন বলছে। তার কারণ এই ভিডিওর মাধ্যমে আমি সকলকে জানাতে চাই আমার জীবনের বহু ঘটনা, এই কর্মকার পরিয়ালের চরিত্র এবং সমাজে লুকিয়ে থাকা একটা সত্য। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এর মাধ্যমে সমস্ত সবকিছু জানতেও পারবেন। নমস্কার, আমি কৌশিক। তো আজকের এই সাক্ষাৎকারটি আমরা শুরু করছি আপনার শৈশবকাল দিয়ে। প্রথমে জানতে চাই আপনি কেমন পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং কি ধরনের সামাজিক পরিবেশে বড় হয়ে উঠেছেন। যখনই আমার পরিবারের কথা আসে, আমি একটা কথাই বলতে পারবো যে আমার পরিবার বহুত ভদ্র, সভ্য ও স্থির। আমার শৈশবকাল কেটেছে একটা ভদ্র, সভ্য, নর্ম পরিবেশে। আর ওরা সকলে একে অপরের সঙ্গে মিলিতভাবে থাকে। আচ্ছা, প্রায় কত বছর বয়সে আপনার বিবাহ সম্পন্ন হয়েছিল? কবে, কার সঙ্গে এবং কিভাবে এই বিবাহটি সম্পন্ন হয়েছিল? প্রায় আমার যখন 18 থেকে 20 বছর বয়স, তখন সামাজিক রীতি নিয়ম মেনে 2004 সনে বরপাটা রোডে জিতেন্দ্র রায় কর্মকারের ছেলে পুত্র দিলীপ কর্মকারের সঙ্গে বিবাহটি সম্পূর্ণ হয়েছিল। বিবাহের সময় আপনার শ্বশুরবাড়ির পরিবার নিজেদের সম্পর্কে এবং দিলীপ কর্মকারের সম্পর্কে কি কি তথ্য প্রদান করেছিল? আরো বিবাহ উপলক্ষে তারা কোনো প্রকার পণ অর্থাৎ যৌতুক দাবি করেছিল কি? বিবাহের সময় আমার শ্বশুর বাড়ির প্রত্যেকজন লোক নিজেদের সম্পর্কে সম্পূর্ণ ভুল একটা তথ্য দেয়, যে তারা অতি ভদ্র, অতি সভ্য, আরো চরিত্রবান বলে নিজেদেরকে। আর দিলীপ কর্মকারের বিষয়টা বলার কিছুই নাই। সে ভদ্র, নর্ম, সভ্য, বিনম্র, তার মতন তো এই পৃথিবীতে নাকি কেউই নাই, এমন তথ্য দেয়। ভাবে যে খুব ভালো, নিজেদেরকে খুব ভালো মনে করে। এই বলে বিবাহ ভুলভাল বুঝিয়ে আমাদের পরিবারের সঙ্গে একটা সম্পর্ক করে দেয়। তো বিয়েটা তো হলো, আর বহু যৌতুকেরও দাবি দিয়ে দেয়। তারপর বিয়েটা যেভাবে হোক হলো সামাজিক রীতি নিয়ম মেনে। আর বিবাহের পর থেকে আমি বুঝতে পারলাম যে এরা কত ভদ্র, সভ্য, চরিত্রবান, গুণবান। এদের একটা একটা করে সম্পূর্ণ যখন বুঝিয়ে দেবো, শুধু বুঝিয়ে দেব না, তা সম্পূর্ণ আপনাদের সামনে সম্পূর্ণ যদি আসছি আমি রিপোর্টে, যদি ওরা আমাকে রিপোর্টে আনছে, তাহলে আমি আপনাদের সম্পূর্ণ একটা জিনিস ওদের সামনে গিয়ে আপনাদের চোখে ঢুকিয়ে ঢুকিয়ে দেখাবো বরপাটা রোডের প্রত্যেক একজনকে, যে দেখেন ওরা কত ভদ্র, কত সভ্য, কত নর্ম। আপনারা নিজেরাই দেখেন। আর আপনারা তো অলরেডি বলতেইছেন যে হ্যাঁ এই পরিবার খুব খারাপ, তথাপি কিন্তু আপনারা ওদের সঙ্গে হাত ধরে একসঙ্গে মিলিত ভাবে আছেন। বিবাহটা কত সালে সম্পন্ন হয় আর এই পরিবারটা কিভাবে বধূবরণ করে? যে 2004 সনে বিয়েটা সম্পূর্ণ হলো। আর বধূবরণ এই বাড়িতে যখন নিয়ে আসলো বিয়ের পর, তখন বাড়িতে না কোনো প্যান্ডেল ছিল, না কোনো ব্যাম পার্টি ছিল, না কোনো প্রদীপের আলো ছিল, না কোনো ধান দুব্বা দিয়ে প্রদীপের আলো দিয়ে
লাইটের মধ্যে আমাকে বরণ করলো, কিচ্ছু করে নাই। আর এই অন্ধকারে আমাকে বাড়িতে ঢুকায়, কোনো নিয়ম নীতি কিচ্ছু পালন করে না বাঙালি ঘরের। আচ্ছা, বিয়ের পর এই পরিবারটি কিভাবে প্রথমবার আপনার উপর নির্যাতন বা যন্ত্রণা শুরু করে? সেই সময়ে এই পরিবারে প্রায় কতজন সদস্য ছিলেন? এছাড়াও আপনার উপর সর্বপ্রথম কে মৌখিক নির্যাতন শুরু করে? বিয়ের পর দিন থেকেই বিয়ের পর 100-150 লোক বাড়িতে ছিল। আর পরের দিন থেকে, যেদিন আসছি তার পরের দিন থেকেই আমাকে মৌখিকভাবে গালি দিতে থাকে। প্রথম আরতি কর্মকার, সন্ধ্যা কর্মকার, আরো আমার শাশুড়ি, আর সঙ্গীতা কর্মকার, সরস্বতী কর্মকার, এরা তাদের দিলীপ কর্মকারের বড় ভাইয়ের বউ, মেজো ভাইয়ের বউ, আরো দিলীপ কর্মকারের বড় ভাইয়ের বোন মা বলে, আমাকে এসে এসে একজনের পর একজন এসে এসে বলে, তোমার বাড়ির বা বাবার বাড়ির জিনিস একটাও ভালো না, তুমি দেখতে খারাপ, কুচ্ছিত, তুমি এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা নাই, তোমাকে কেন তোমার বাড়ির থেকে এইভাবে আমাদের সঙ্গে এইভাবে এই বাড়িতে বিয়ে কেন দিল, এরকম বলছে। তো আমি বললাম, কেন, যে বিয়ে করছে সে গেছে আর বড় ভাই গেছে, তো ওরা তো দেখে শুনে আমাদেরকে, আমাদের বাবার ঘরের লোককে আসতে বললো, তারপরে তো এসে বিয়েটা আপনারা ঠিক করালেন, আর বিয়েটা তো করতে আপনারাই গেছেন সর্বপ্রথম। তো এখানে আবার আমার দোষ কি? হ্যাঁ, কুৎসিত, আমি কুৎসিত, কিন্তু বললো তুমি দিলীপ কর্মকারের বউ হওয়ার যোগ্যতা না, তুমি দেখতে একদম কুৎসিত, সে তো রাজপুত্রের মতন দেখতে, সে আরো ভালো ঘরের মেয়ে পেত, আর দেখতে শুনতে আরো সুন্দর মেয়ে পেত, আর কাজে কর্মে সব দিকে সে টাকা পয়সা রোজগার করার মতন সক্ষম ক্ষমতা তার থাকতো, যেটা তোমার মধ্যে নাই, তাই বলছে। আর ও বলছে যে আমি নাকি দিলীপ কর্মকারের বউ হওয়ার যোগ্যতা না, এটা সন্ধ্যা কর্মকার প্রথম বলছে, দিলীপ কর্মকারের বড় দিদি। আরো আরতি দিদি তার বাড়িতে ঘর জামাই থাকতো, যে তার কথাও পরে বলবো। বিয়ের কতদিন পর আপনি জানতে পারেন যে দিলীপ কর্মকার এক চোখে দেখতে পারে না? এরপর এই বিষয়টি জানার পর আপনি কিভাবে নিজেকে মানিয়ে নিয়েছিলেন? বিয়ের 2.5 দিন পর আমি জানতে পারি যে দিলীপ কর্মকার একটা চোখে দেখতে পায় না। তাও আমাকে কেউ বলে নাই, আমাদের বাবার ঘরের লোককেও কেউ বলে নাই। দিলীপ কর্মকার যখনই আমার বাবার বাড়ির লোকের সামনে আসতো, তো মাথা হামু দিয়ে থাকতো, চলাফেরা করছে, ওরা ভাবছে যে ঠিকই আছে সব দিকে, অতখানি খেয়াল করতে পারে নাই। আর এই বিয়ের ঘটক ছিল যোগেন সিং, ববিতা সিং। ববিতা সিং, আপনাকে একটা কথা বলি, কারোর ক্ষতি করলে ঈশ্বর কিন্তু আছে, সে কিন্তু সবই দেখে যাচ্ছে। যোগেন সিং, আপনি তো নিজে জানতেন যে দিলীপ কর্মকার একটা চোখে দেখে না, আপনি সবসময় উঠা বসা করেছেন তার সঙ্গে, তাই না? তারপর আপনি একটা মেয়ের জীবন নিয়ে এইভাবে সিনেমিনি কেন খেললেন? আপনার মেয়ে নেই নাকি? কিন্তু মেয়ে না থাকলেও আপনি একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু একটা মার সন্তান, আরো আপনার বোন আছে, নিশ্চয় আছে, আপনার ভাগ্নি আছে, আপনি যে মেয়েটাকে বিয়ে করেছেন সেটাও কিন্তু একটা নারী, আর আপনার যে সন্তান হয়েছে সেটাও কিন্তু নারীর থেকেই হয়েছে। তো একটা ভাবা উচিত, একটা নারীর ক্ষতি করার আগে একটা ভাবতে লাগে যে আপনিও তো একটা নারীর সন্তান। একটা নারীর ক্ষতি করার আগে একটাবার ভাবলেন না? একটাবার বলতে পারলেন না আমাদের বাড়ির লোককে যে ছেলে কিন্তু একটা চোখে দেখে না? তারপরেও এই পরিবার এত খারাপ, একটাবার ভাবছেন কি? বিয়েটা দেওয়াটা কি আপনি কত কি কি এদের থেকে বেনিফিট পেলেন বিয়েটা করিয়ে? কি বেনিফিট পেয়েছেন যোগেন সিং? ভাববেন, ঈশ্বর আছে, ঈশ্বর সবকিছু কিন্তু দেখে। আর আপনার এই জিনিসটা জানানো উচিত ছিল, ঘটক ছিলেন আপনি, আপনিই কিন্তু ছেলের খবর আমাদেরকে দিয়েছিলেন, তারপর কিন্তু এই বিয়েটা হয়েছে। পরিবারটা কিরকম? তারপর আমি বিয়েটা হয়ে গেছে, আর এখন যখন আমি জানতে পারি যে দিলীপ কর্মকার একটা চোখে দেখতে পায় না, তখন আমার আত্মা চিৎকার করে কান্না করে, আমি বহুত কষ্ট পাই। তথাপি কিন্তু আমি আমার মার কথা, বাবার কথা চিন্তা করি যে না, একটা মা, একটা বাবা আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছে, আমার দাদারা দেখে শুনে বিয়ে দিয়েছে, আমার দিদি জামাই বাবু, মামা মামি এসে বিয়েটা দেয়। তো আমি যদি এখন এই এদের থেকে, যদি আমার হাজবেন্ডের থেকে যদি দূরে সরে যাই, তাহলে একটা আমার জন্য খারাপ। আমি যেহেতু সতী নারী, আমি কেন কলঙ্কের দাগ নিজে লাগাবো? আরো যেহেতু বিয়েটা হয়ে গেছে, নিজের কপাল থেকে দোষ দিই যে থাক, কপালে ছিল, হয়ে গেছে।
আমি কাউকে জানাই না, শুধু আমার দিদিকে জানিয়ে বলছিলাম যে এটা কি হলো, একটা চোখ নেই। আমার মনটা বহুত কষ্ট পেয়েছে, তথাপি আমি বলছি যে থাক বাদ দে, আমার কপালে ছিল হয়ে গেছে। আর এখন আর কিছু ঝুট ঝামেলা করে লাভ নেই। তাও তথাপি কিন্তু আমি কাউকে ভুলিনি। তথাপি এই বাড়ি থেকে আমাকে উঠতে বসতে বলতো, কুচ্ছিরিত কুচ্ছিরিত, তুমি কুচ্ছিরিত, তুমি ভালো না দেখতে, তুমি ভালো না দেখতে, তুমি যখন সময় হয় ডিভোর্স দিয়ে চলে যাবা। এরকম মৌখিক যন্ত্রণা আমাকে সবসময় করতে থাকে। আমার ননাস বাড়িতেই থাকতো, তার জামাই নিয়ে, মেয়ে নিয়ে, সন্তান নিয়ে ঘর জামাই থাকতো। ভাইয়ের উপরে, দিলীপ কর্মকারের উপর সে সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিল। আরো বাকি বোনরাও দিলীপ কর্মকারের উপরে নির্ভরশীল। আমাকে কেন জ্বালা যন্ত্রণা দিয়েছেন জানেন? বহুত বড় রহস্য আছে। আপনারা সবাই এই রিপোর্টে থাকবেন, প্রত্যেক একটা জিনিস দেখাবো। এই সব সত্য জিনিস দেখাবো আমি, মিথ্যা একটাও আমার কাছে পাবেন না। বিয়ের পর প্রথম কবে এই পরিবার আপনার জীবন নাশের চেষ্টা করেছিল? সেই ঘটনার সাথে কে জড়িত ছিল এবং কারা কারা উপস্থিত বা সহযোগী ছিল? বিয়ের পর প্রথম আমি ফিরানির থেকে আসার পর এরা তো আমাকে মৌখিক ভাবে অত্যাচার করতেই থাকে। একটা দোকান ছিল রাধা ফেন্সিওয়াস, যে দোকান দেখিয়ে রবি কর্মকার আমার বড় ভাসুর আমার দাদাদেরকে বলেছিল যে এই দোকান দিলীপ কর্মকারের, আর কারোর অধিকার নেই, আমাদের কারোর অধিকার নেই। সেই দোকান আর একটা দোকান ছিল শ্রীকৃষ্ণ ওয়াচ, সেটাতে বড় বড় ভাসুর দোকান করতো। আর একটা দোকান ছিল যতন মার্কেটে, এইখানেই ওই যে রঞ্জিত দাসের বাড়ির সামনে। আরো দোকান আছে কিনা জানি না ঠিক, কিন্তু এখন আমি জানতে পারছি যে সে নিজে বলছে, দিলীপ কর্মকার বলছে যে তার 4টা দোকান। তো 2টা খবর আমি পেয়েছি। তো যাই হোক, ওই যে দিলীপ কর্মকারের যে ছোট ভাইটা, সে কোনো কাজকর্ম করতো না, তার একটাই ডিউটি ছিল, সে বাড়িতে বসে থাকতো আর সবার নামে সবার সঙ্গে অত্যাচার করা তার হলো একটা ধর্ম ছিল। সে শিক্ষিত, বিএ পাস নাকি বিকম পাস, সে শিক্ষিত, উচ্চ শিক্ষিত, তার সমান শিক্ষিত না, কিন্তু তার গুণের কথা একটা একটা করে বলবো সবকিছু। হম তো এই পরিবারে সর্বপ্রথম একটা কালো কমপ্লিট কালো পোশাক পরে আমার বিয়ের 15 দিনের ভিতরে এদের বাড়িতে প্রচুর মারামারি হয়, ভাই ভাই। তো সম্পত্তি নেই, দোকান লাগে, দোকান। তো বিয়ের 15-20 দিনের ভিতরে আমি ফিরানি ভাঙার মানে ভেঙে আসার পর একদিন ঘরে বসে আছি, দুজনে আমরা বসেছিলাম, টিভি দেখতেছিলাম। তো এর মধ্যে ও সফল নিয়ে দরজা লাথি দিয়ে খুলে দেয়, এইভাবে সফল এইভাবে আমাকে মারতে আসছে। আর পিছনে ছিল আরতি, সঙ্গীতা কর্মকার, সরস্বতী কর্মকার, আরো সাইডে সাইডে রবি কর্মকার, মঙ্গল কর্মকার, তার মা, সকলে মিলে তাকে সহায়তা করছে যে যা, ভয় দেখিয়ে দোকান নে। দিলীপ কর্মকারকে ভয় দেখিয়ে দোকান নে, যে তুই দোকান দে, তা নাহলে কিন্তু তোর বউকে শেষ করে দিব। সফলটা আমার উপরে ধরছিল, এইভাবে আমাকে টার্গেট করছে। তো আমি তো ওই সফল দেখে খুব ভয় পেয়ে যাই যে কি ব্যাপার। তো দিলীপ কর্মকার লাফ দিয়ে উঠে বিছনার থেকে, আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই যাতে আমার গায়েও না লাগে, ও তার গায়েও না লাগে। তো যদি সেই সফলটা আমার গায়ে বা দিলীপ কর্মকারের গায়ে লাগতো, তুই আজকে এই দোকানটা, দিলীপ কর্মকারের এই দোকানটার মধ্যে বসে থাকতে পারতি না, তোর বউকে নিয়ে, তোর ছেলে মেয়েকে নিয়ে। হ্যাঁ, সেই সফলটা থেকে কিন্তু আমি বাঁচাইছি তোকে, জেলের হাত থেকে সর্বপ্রথম আমি বাঁচাই। ভাববি একটা বার, সফলটা আনা কিন্তু, আমি নতুন বউ ছিলাম তখন, সফলটা ওইভাবে আনাটা কিন্তু তোর উচিত হয় না। এটা কি তোর শিক্ষা? এটা কি তোর মা বাবার শিক্ষা ছিল নাকি? জানি তোরা কামার, তোরা কামার, কর্মকার না, তোরা কামার, লোহার কামার। আর আমি কিন্তু সোনার কর্মকারের মেয়ে। আমার বাবা নিরঞ্জন কর্মকার সোনার কাজ করতো, আমার মা লক্ষ্মী রানী কর্মকার। আমাদেরকে শিক্ষা, আমরা পড়াশোনায় শিক্ষিত না হলেও আমাদের একটু হলেও জ্ঞান আছে, যেটা তোদের মধ্যে নাই। এইভাবে নতুন বউকে সফল আনে ভয় দেখে, দোকান পরের দিনই ভাগ করে নেয় আধা। আচ্ছা, আরো স্বপন কর্মকার আপনার সঙ্গে প্রায় কতবার অসভ্যন বা অনৈতিক আচরণের চেষ্টা করেছে? এছাড়াও এই ধরনের আচরণে তাকে কারা কারা সাহায্য করেছে, এই বিষয়টি
দিলীপ কর্মকার কি প্রক্রিয়া জানিয়েছিল এবং আপনি কি এই সম্পর্কে আপনার নিজের পরিবারকে অবহিত করেছিলেন? সর্বপ্রথম স্বপন কর্মকার যখন তখন আমাকে ভয় দেখাতো, আমার হাত এইভাবে ধরতো, মুখ এইভাবে ধরতো, যখন তখন আমার ঘরে ঢুকার চেষ্টা করতো। আর এতে সহায়তা কি করেছে জানেন? শারীরিক অত্যাচার করায় আরতি আরতি কর্মকার, সঙ্গীতা কর্মকার আর সরস্বতী কর্মকার এক এক গার্ড দিয়ে আমার বারান্দায় গার্ড দিত, আর আমার ঘরে ঢুকে অত্যাচার করার জন্য স্বপন কর্মকারকে পাঠাতো। শারীরিক অত্যাচার বহুতবার স্বপন আমাকে করেছে। আর আমি এটা যখন আমি ওর উপর অসহ্য যন্ত্রণা আমি পেতাম, তখন আমি আমার দাদাকে জানিয়েছি। দিলীপ কর্মকারকে সর্বপ্রথম বলি, দিলীপ কর্মকার বলে আমি ওকে কিছু বলতে পারবো না, তুমি দরজা দিয়ে ঘরে থাকো, আর ওকে যদি আমি কিছু বলতে যাই তাহলে ও খুন করে ফেলবে, তো তুমি দরজা দিয়ে থাকো ঘরে। আর এই কথাটা আমি আমার দাদাকে বলাতে আমার দাদা ওকে ফোনে বলে, তুই এগুলা কি করিস রে? তখন ও আমার দাদাকে খুব খারাপ ভাষায় গালি দিছে। গালি দেওয়ার পর দাদাও ওকে গালি দিছে দুই একটা, না দেওয়া যে তা না, কিন্তু তারপর দাদা আর ওর সঙ্গে কথা বলে নাই কোনোদিন ওর এই সমস্ত। আর আমি তখন থেকে ঘরে দরজা দিয়ে থাকা স্টার্ট করি। আমাকে বন্দি কারাগারে একদম ফেলে দিয়েছিল। আর আমার থেকে বেশি আমার বাচ্চা শিশুটা বেশি কষ্ট পেয়েছে। আমি কি কষ্ট পেয়েছি তার থেকে বেশি কিন্তু ওরা আমার বাচ্চা শিশুটাকে কষ্ট দিয়েছে। এর পিছনে বড় রহস্য আছে, আপনারা দেখতে থাকেন, আস্তে আস্তে সব জানতে পারবেন রহস্যটা কি আছে, কেন ওরা এরকম করলো আমার সঙ্গে। এই ধরনের মৌখিক ও শারীরিক নির্যাতনের মধ্যে প্রায় কত বছর পর আপনি সন্তান জন্ম দিলেন? সন্তান জন্মের সময় এবং তার আগ পরে আপনার শ্বশুরবাড়ির পরিবারের সদস্য আপনার সঙ্গে কি কি ধরনের অত্যাচার ও আচরণ করেছিল? স্বপন কর্মকার আর একটা কথা বলি আমি, হ্যাঁ ক্ষমা করবেন, স্বপন কর্মকার আর একটা কথা বলি আমি। আচ্ছা, নারী জাতিটা কিসের জাতি হয়? আপনারা কি নারী জাতি বলেন? কিন্তু ও কিন্তু নারী জাতি বলে না। ও উঠতে বসতে আমাকে কি বলছে জানেন? আমাকে ক্ষমা করবেন, আমি এই ভাষাটা রিপোর্টে বলতেছি, ক্ষমা করবেন আমাকে, যে যে দেখবেন সে আমাকে ক্ষমা করবেন। ও আমাকে বলতো মাগির জাত। মাগির জাত, নারীর জাত কি কোনোদিন মাগির জাত হয়? আপনাদেরও তো মা আছে, বোন আছে, আপনারা পরের মেয়েকে বিয়ে করে আনছেন। আমি যদি মাগির জাত হই, তাহলে আপনারা ভাবেন তো যাদেরকে নিয়ে সংসার করছেন, হ্যাঁ, সে কিসের জাত? ও আমাকে যে বলছে মাগির জাত, ওর মা আর ওর বউ বাদ দিয়ে বাকি সকলে বলে মাগির জাত। তাহলে ওর বউটা কিসের জাত? আপনারা তো বরপেটা রোডে সকলে দেখছেনই যে ওর বউ দোকানে, দিলীপ কর্মকারের দোকানে বসে দোকান করেছে, তো এখনো খায়। দিলীপ কর্মকারকে রাস্তায় নামিয়ে দিয়েও কিন্তু ও শান্তি হয় নাই, ও এখনো কিন্তু দোকান করে খায়। ওর কত টাকার লোভ দেখেছেন, কিন্তু ও আমাকে মাগির জাত বলতো। তাহলে আপনারা নিজেরা চিন্তা করেন যে আমি যদি মাগির জাত হই, আমি তো একটা নারী, তাহলে আপনাদের বউ, মা, মেয়ে এরা কিসের জাত? যাতে পরে স্বপনের কাছে, এটা একবার ভাববেন। হ্যাঁ, এটা কিন্তু ভাবার বিষয়। আর স্বপন কোশ্চেনটা কি ছিল জানো? সরি, হ্যাঁ, ঠিক আছে, আপনার সন্তানের জন্মের কথাটা বলেন। 2007 সনে আমার ছেলে হয়, নাম শুভদীপ। তো শুভদীপের যখন জন্ম হলো, ওরা আমাকে বহুত অত্যাচার করেছে। ওরা আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছে, লম্বা বারান্দা মুছিয়েছে ওর বউ আরো বাড়ির সকলে লম্বা বারান্দা মুছিয়েছে। আর ঠান্ডা টান্ডা কিচ্ছু দেখতো না, অনেক ঠান্ডার কাজ করতেও দিত। উঠান, বড় উঠান ছিল, সেই উঠান শুতে লাগতো। যাই হোক, আমার সংসারটা ছিল, সংসারটার সম্পূর্ণ কাজ আমি একা করেছি। যখন পারি নাই তখন না খাওয়া আমি ছিলাম অনেক। আবার যখন আমি পারি নাই, কিছু সময় দিলীপ কর্মকারও আমাকে হেল্প করছে, রান্না টান্না করে দিত। কিন্তু বাকি সকলে কেউ এক গ্লাস জল পর্যন্ত আমাকে দিয়ে দেখে নাই বাচ্চা হওয়ার আগে। আর বাচ্চা হওয়ার পরে এরাই আমাকে, মানে আমার একটা কাকা শ্বশুর ছিল, সেই কাকা শ্বশুরের বউ একটু মানে হসপিটালে গেছে আমার সঙ্গে, আর একটু মানে রান্না করে আমাকে একটা মাস কাটিয়ে দিয়েছে। ওই এক মাসে, বাচ্চা হওয়ার পরে ওই এক মাসে আমাকে উঠান সরতে বলছে, বারান্দা মুছতে বলছে। তো আমি তো কিভাবে করবো, উঁচু ঘরে আছি,
তো ওই সময় দিলীপ কর্মকার উঠান ছুটতো, ও বারান্দার ঘর সম্পূর্ণ মুছতো। আর এরা বাচ্চা হওয়ার যে খরচাটা, সেই খরচাটা পর্যন্ত করে নাই। সেই খরচাটা পর্যন্ত হসপিটালের আমার মা এসে করে, আমার দাদা আমার মা আসছিল, তো ওরাই খরচাটা দেয়, এরা খরচাটা পর্যন্ত করে নাই। কি বলবো আর আমি।